আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় মব জাস্টিস না সন্ত্রাস। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক ইসফাক ইলাহি চৌধুরী এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল। আমাদের আজকের আলোচনার বিষয় যেটি বলছিলাম যে মব জাস্টিস না সন্ত্রাস। আমার আসলে জানতে চাওয়ার বিষয় আসলে মব জাস্টিস তারপর কেমন জাস্টিস? না, এটা তো মব জাস্টিস ইজ নট এ জাস্টিস, এটা মব ইনজাস্টিস। এবং যা আমরা দেখছি যে হঠাৎ করে একদল জড়ো হয়ে কোনো একটা বিষয় নিয়ে কাউকে আক্রমণ করছে, কাউকে মারধর করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এটা তো দেশের যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভালো নয় এবং অত্যন্ত খারাপ অবস্থা আছে সেটারই একটা প্রতিফলন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা নেই। তারা মনে করছে যে পুলিশ বা আমাদের যে রেগুলার ল এনফোর্সমেন্ট যে এজেন্সিজ আছে সেগুলোতে গিয়ে লাভ নেই, এখানে আমাকে করে ফেলতে হবে, বিচারটা করে ফেলতে হবে। এবং সেটা এবং করে তারা পার পেয়ে যাচ্ছে। এটাও একটা যে আমার যে আমি যে কাজটা করব অন্যায় জেনেও আমি কিন্তু এই কাজটা করে আমার কোনো বিচার হবে না, আমি ধরা পড়ব না, বা আমাকে কেউ এই যে একটা দেশ জুড়ে যেটা চলছে এটা কিন্তু বাংলাদেশের বহির্বিশ্বে তো আমাদের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। এবং দেশের যে যারা আমরা 99% মানুষ যারা আমরা নিরীহ শান্তিপ্রিয়, আমরা একটা সুন্দর দেশ দেখতে চাই, তাদের মনে একটা আতঙ্কের সৃষ্টি করছে। এখন দেখেন আমরা এমনকি এই ঢাকা শহরে রাজধানী হওয়া সত্ত্বেও মানুষ চিন্তা করছে আমি যাব কোথায়, কোন একটা সামাজিক অনুষ্ঠানে বা কোনো একটা অফিসিয়াল ফাংশনে আমরা চেক করছি যে রাস্তায় ট্রাফিক কীরকম, রাস্তায় কোনো ঘটনা ঘটছে কি না, ঘটলে আমরা কি করব। তো এইগুলো তো আমি মনে করি যে একদিন দুই দিনের ব্যাপার না, গত কয়েক মাস ধরে এগুলো চলছে এবং কমারও কোনো লক্ষণ দেখছি না। আমি মনে করি যে এটা একটা বিরাট জাতির সামনে একটা বিরাট সমস্যা। আর সন্ত্রাস যেটা বলে এইটাই তো সন্ত্রাস আপনার এক তো হচ্ছে যে আমরা জানি যে 5ই আগস্টের পরে বা তার আগে থেকেই যখন নরসিংদী জেল ভাঙা হলো তারপর থেকে দেশে অনেক সন্ত্রাসী, জঙ্গি, এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারা জেল থেকে বেরিয়ে গেছে। শত প্রায় 400 থানা লুট হয়েছে, ভাঙচুর হয়েছে এবং অস্ত্রগুলো সব চলে গেছে। তার খুব কমই কিন্তু উদ্ধার হয়েছে। এবং যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো প্রাচীন অস্ত্র সব উদ্ধার হয়েছে। আধুনিক যেসব অস্ত্র চলে গেছে সেগুলো কিন্তু আমরা জানি না, সেগুলো সন্ত্রাসীদের হাতে যেতে পারে, জঙ্গিদের হাতে যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে দেশের বাইরেও চলে গেছে। তো এটা তো আমাদের জন্য একটা ভীষণ শঙ্কার বিষয়। আমার মনে হয় এগুলো এখন অর্থনৈতিক সংকটের সাথে সাথে এই যে আইন শৃঙ্খলার যে ব্যাপক অবনতি হয়েছে সেটা কিন্তু আমাদের সবার জন্য চিন্তার বিষয়। মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই এই বিষয়ে যে আসলে মব জাস্টিস না মব ভায়োলেন্স। উনি বললেন যে এটি ইনজাস্টিস। অবশ্যই আপনি এই বিষয়ে একটু বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। জাস্টিস শব্দটাই বোধহয় এখানে অপ্রাসঙ্গিক হয়ে যায়। যেই নামে বলা হোক, মব বলা হোক আর ইনজাস্টিস বলা হোক, জাস্টিস শব্দটারে এখানে অপমান হয়ে যায় এ ধরনের কাণ্ডকীর্তিতে শব্দটা ব্যবহার করলে। এগুলো এক ধরনের অসভ্যতা, বর্বরতা, নৈরাজ্য। তো আবার গত মাস 7 ধরে আমরা এক ধরনের ঢেউ দেখছি, ওয়েব তৈরি হচ্ছে এক সময় একটা। গণমাধ্যমের জায়গা থেকে আপনি নিশ্চয়ই অবজারভেশন করেছেন, আমরাও অপেক্ষায় ছিলাম বা সাবধানতায় ছিলাম যে এই সময়টাতে, অর্থাৎ এই রমজানের মাসে আমরা কি ডিস্টার্বে পড়তে পারি বা সংবাদের তালিকায় কি আসতে পারে। তো আমরা সেটা নির্ণয় করি কখনো কখনো নমুনা দেখে। তো নমুনা আমরা যেটা দেখছিলাম তাতে মনে হচ্ছিল যে এই রমজান মাসে হয়তো বা বাজার পরিস্থিতিটা খুবই বাজে হবে গত 5-6 মাসের নমুনা দেখে। কিন্তু আমরা দেখলাম যে ওখানে একটা ভালো লক্ষণ, বাজারে 5-6 মাসের তুলনায় কিন্তু যথেষ্ট ভালো বাজার পরিস্থিতি। আমাদেরকে পেঁয়াজের বিকল্প কি খেতে হবে ওইটা আবিষ্কার করতে হচ্ছে না, ডিমের বিকল্প কি হতে পারে কারো কাছ থেকে রেসিপি নিতে হচ্ছে না, একটা ভিন্ন পরিস্থিতি আছে এখানে। তেল আর চাল ছাড়া, এই দুটো আইটেম ছাড়া গেল এই দিক। আরেকটা আশঙ্কা ছিল যে রমজান মাস এলে কিছু ছোট্টখাট্ট বিষয় নিয়ে ছুতা ধরা হয়, ধর্মীয় বিষয়ে। গত কয়েক বছরে কিন্তু কোথাও কোথাও হয়েছে। এবারও আশঙ্কা করছিলাম যে কেউ এই ধরনের কোনো সুযোগ নেয় কিনা। যেমন
তারাবির নামাজ 8 রাকাত হবে না 10 রাকাত হবে নাকি 20 রাকাত হবে, এই নিয়ে গন্ডগোল পাকানোর কোনো আয়োজন চলে কিনা, অথবা একই দিনে ঈদ করা যায় কিনা, ছোট্টখাট্ট বিষয় নিয়ে কিন্তু বিশৃঙ্খলা বাঁধার যথেষ্ট উপাদান আছে আমাদের দেশে, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে আরও বেশি। টুপিটা গোল কিনা অথবা লম্বা কিনা, এগুলো নিয়েও কিন্তু সংঘাত হয়। ওই জায়গা থেকে আমরা উত্তরণ এই ঘটেছে। বিতর্ক আছে, কিন্তু কিন্তু এবার এমন একটা আমরা সময়ে এটা দেখিনি। এবার এমন একটা সময়, একদিকে বলা হচ্ছে পবিত্র মাস, অবশ্যই পবিত্র মাস মাহে রমজান। ধর্মীয়ভাবে বলা হয় যে এই মাসে আল্লাহ পাক শয়তানদেরকে কবজা করে রাখেন বা কয়েদ করে রাখেন, কবরের আযাব মাফ করে দেন, অর্থাৎ আমরা শয়তান মুক্ত থাকার একটা মৌসুম মনে করি। আবার দেশে চলছে একই সাথে শয়তান ধরার অভিযান, ইংরেজিতে যেটাকে ডেভিল হান্ট। তো এরকম একটা সময় আমরা দেখলাম যে শয়তানি কাণ্ড আরও বেশি, নানান নামে, কেউ তৌহিদি জনতা, কেউ মার্চ ফর খেলাফত, আজব আজব সব নাম। এই ঢেউয়ে আমরা এটা দেখলাম। লক্ষ্য করবার মতো বিষয়, ট্রেনের কর্মচারীরা একটা ঢেউ তুলল কিছুদিন, থামতে না থামতেই কওমি মাদ্রাসা অথবা ইফতেতায়ী মাদ্রাসা, সেটা থামতে না থামতে দেখা গেল যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারাও নামে, অর্থাৎ নামার জন্য একটা অবারিত সুযোগ, ইচ্ছা করলে নামা যায়, ইচ্ছা হয় সেই নেমে পড়ে না। ব্যাপক একটা গণতন্ত্র অথবা স্বাধীনতা দাবি শহরের পরিণত হয়ে গিয়েছিল ঢাকা শহর। আমরা অভ্যস্ত ছিলাম, কয়েকদিন ঝগড়াঝাটিতে ছিলাম, আতঙ্কে ছিলাম, আয়নাঘর, ওর মধ্যে ঢুকলো বায়নাঘর, নানান ঘর থেকে নানান বায়না সামনে নিয়ে আসা হয়, এবং কেউ খালি হাতে ফেরে না, অনেকটা খাজা বাবার মতো, নামলেই হয় কিছু না কিছু একটা নিয়ে ফেরে। তো এরকম অবস্থা দিন 4 আগে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি শক্ত হবেন, যদিও বলার অপেক্ষা রাখে না, শক্ত হবেন না নরম হবেন। 3 জন উপদেষ্টা একই দিনে বলেছেন তাদেরকে শক্ত হতে হবে। তো তাদেরকে নরম হতে বলেছে কে? তারা তো নরম সরকার হওয়ার কথা নয়, বিপ্লব পরবর্তী সরকার, অভ্যুত্থান পরবর্তী সরকার, স্বভাবগতভাবেই সেটা হবে একটু তেজি সরকার। কিন্তু আমাদের এখানে ঘটনাচক্রে নানান ঘটনার অনিবার্যতায় এই সরকার হয়ে গেছে কিছুটা নমনীয়, কোমল কুসুম, সুশীল সরকার। এটা অবধারিতভাবে হয়ে গেছে। হওয়া ঠিক হয়েছে কি হয়নি আরেক আলোচনা, কিন্তু হয়েছে যে তাদের সামনে চলে যাওয়া যায়। এই চলে যাওয়ার দৌড়ে আপনি দেখেন ক্ষণে চলে যাচ্ছে 7 কলেজ বেরিয়ে যাচ্ছে, একটা পুরনো ইস্যু, নতুন কোনো ইস্যু না, একদিনের ইস্যুতে হয়ে যায়। 7 কলেজ আপনি দমাতে না দমাতেই ইডেন কলেজ নেমে যায়। ইডেন কলেজ ঠান্ডা হতে না হতেই ঢাকার পূর্বাঞ্চলে দেখা যায় এক মোল্লা সাহেবের কলেজে ঘটে যায় খুন খারাপি, সেটা থামতে না থামতে চলে যায় তিতুমির কলেজে, এক ম্যাজিক মনে হয় যেন, অর্থাৎ ডেভিল ঘুরছে নানান জায়গাতেই। এরকম একটা অবস্থায় গত কিছুদিন থেকে হঠাৎ করে এই পবিত্র দিনে শুরু হয়ে গেল ধর্ষণ বিষয়ক। আমি বাধ্য হচ্ছি এই শব্দটা উচ্চারণ করতে, আমার কাছে আর এটার বিকল্প শব্দ নাই। আমি অনেক ঘাটাঘাটি করেছি যে বিকল্প কোনো একটা শব্দ দিয়ে এই বিষয়টা বোঝানো যায়। আমরাও পাইনি, আমরাও চেষ্টা করি যে এটা শব্দ কোনো বিকল্প শব্দ পাওয়া যায় কিনা, কিন্তু আমরা এখন এটা ব্যবহার করতে পারছি না। অন্য কোনো শব্দ শব্দটা মুখে চলে আসে, যদিও শব্দটা উচ্চারণ করার সময় জিহ্বা একটু বাড়ি খায়, ঠোঁট একটু আটকে যায়। তো কীরকম দেখেন কাণ্ডকীর্তি, আবার কীরকম রকম ফের দেখেন, আজ মাগুরা টু কাল চট্টগ্রাম, পরশু নড়াইল, মাঝে দিয়ে আবার কক্সবাজার বিখ্যাত এই শহরটাতে, ওখানে আবার কি একজন মার্কিন নারীকে ধর্ষণের চেষ্টা, অত্যন্ত সিগনিফিক্যান্ট। কিন্তু আপনি দেখেন আবার ঢাকায় যারা নামছে তাদের হাতে আমি খেয়াল করছি গত কয়েকদিন ধরে একটা ইংরেজি ব্যানার থাকে, বাংলায় কথাবার্তা গালিগালাজ তারা কিছু করেন, প্রসেশন করেন, কিন্তু ইংরেজি একটা ব্যানার থাকে। তো ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের ইংরেজিটার কি দরকার, অবশ্যই প্রশ্ন জাগে। অবশ্যই এখানে একটা কিন্তু আছে, কিছু একটা রকম ফের আছে। তারা কাকে কি জানাতে চান, বা তাদের হাতে ওটা কে দিচ্ছে, এই আয়োজক কারা, এর হোতা কারা, এর পেছনে ডেভিল কারা। তো এই ডেভিল হান্টে তাদেরকেও এখন পর্যন্ত হান্টে পড়েছে কিনা, শিকার হয়েছে কিনা আমাদের কাছে তথ্য নেই। আবার আপনি যদি ভিডিও ফুটেজগুলো দেখেন গত কয়েকদিনের, শাহবাগে দেখেন আর প্রেস ক্লাবের সামনে দেখেন, আস্তে আস্তে আমি টেনে টেনে দেখেছি কয়েকটা, কিছু চেহারা কিন্তু এখানেও আছে ওখানেও আছে। এরা কওমি মাদ্রাসার সাথেও আছে, আবার মার্চ ফর খেলাফতেও আছে, আবার নারী জাগরণও আছে, বিপ্লবী জনতা নামেও আছে। তাদের হরেক নামের কোনো অভাব হচ্ছে না তাদের। তো এর আয়োজকদেরকে আপনার অবশ্যই শনাক্ত করতে হবে। আর এখানে বলে রাখা দরকার, এই শনাক্তকরণের জন্য নিশ্চয়ই কোনো সংস্কার কমিটি করার দরকার নাই, কোনো কমিশন করার দরকার নাই। এগুলো চোখের দেখাতে যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, হয়তো বাহিনীগুলো অনেক দুর্বল হয়ে গেছে, কিন্তু তারা এগুলো বোঝেন না বা বুঝবেন না, এই পরিমাণ নির্বোধ বোধহয় কোনো বাহিনীতেই নেই। মোস্তফা কামাল, আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে আপনি শনাক্ত করার কথা বলেছেন। আমি ইশফাক ইলাহি চৌধুরীর কাছে জানতে চাচ্ছি যে আসলে এই মব ভায়োলেন্স বা ইনজাস্টিস কারা করছে আসলে? আমি যেটা বললাম যে রাজনীতি
তো এর পিছনে আছেই। তারপরেও যে সুবিধাবাদী যারা এই সুযোগ নিয়ে তারা কিছু প্রতিশোধ বা কিছু, যেমন ধরুন আপনার প্রত্যেকটা আক্রমণের পিছনে লুটপাটও হয়েছে, কিছু আর্থিক গেইন তারা করতে চাচ্ছে। এবং পুলিশ কেন অ্যাক্টিভ হচ্ছে না, এক নম্বর তো আমি বললাম যে পুলিশের ভিতর ওভারঅল একটা ভীষণভাবে তাদের মনোবল, সেটি আমি জানি, কিন্তু আমরা একটা জিনিস যাচ্ছি, কারা মানে এই মব ভায়োলেন্স কারা করছে বা তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি, কারণ তারা জানে রাজনৈতিক বিভাজন তো এখানে যথেষ্ট আছে, এবং কি যারা আগস্টের পরে যারা ক্ষমতায় আসছে ইন্টারিম গভর্নমেন্টের, মানে এই রিভলিউশনের পরে তাদের মধ্যেও তো ইউনিটি নাই, ইন দ্য সেন্স দ্যাট তাদের মধ্যে ডিভিশন হয়ে গেছে। কেউ কোনো রাজনৈতিক দল বলছে ইমিডিয়েটলি নির্বাচনে যাবে, কেউ বলছে না 4 বছর পরে যাবে, আগে সংস্কার হবে, সংস্কার আগে হবে না নির্বাচন আগে হবে, এ নিয়ে অনেক মতবিরোধ আছে। এবং তারা তো সুযোগ নিবেই, তারা সুযোগ, এবং যেটা বললাম যে যদি কোনো একটা কাজ করে আপনি বেরিয়ে যেতে পারেন, আইনের আওতায় না আসতে পারেন, তাহলে তো সেটা অ্যাডভান্টেজ। অনেক সময় দেখা যাচ্ছে যে উশৃঙ্খল জনতার নামে হচ্ছে, কখনো তৌহিদি জনতার নামে হচ্ছে। এগুলো তো তারা কারা আসলে, তাদের তো আইডেন্টিফাই, তারা আইন শৃঙ্খলা বাহিনী জানেন যে কারা এটা করছে, কিন্তু তারপরেও তারা বাইরে থেকে যাচ্ছে, তাদের ছবি আসতেছে, তাদের ভিডিও আছে, কিন্তু তারা হচ্ছে না। তার অর্থ হচ্ছে তাদের তারা সরকার থেকে হয় তাদের অনীহা অথবা তারা ব্যাকিং পাচ্ছে। সরকারকে কিন্তু বলছে, বারবারই বলছে সরকার, আজকেও বলেছে, সবসময় বলছেন, আমাদের হোম অ্যাডভাইজার সবসময় বলছেন, অন্যান্য অ্যাডভাইজার যারা আছেন তারাও বলছেন। বললে তো হবে না, করতে হবে, করে করতে পারছেন না কেন? সিস্টেমের মধ্যেই তাদের আছে, দুর্বলতা আছে, তারা অ্যাকশনে যেতে পারছেন না, বা অ্যাকশন করে সেটাকে সাস্টেইন করতে পারছেন না। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে কি ঘটনা ঘটলো, যে একজনকে অ্যারেস্ট করলো, তারপরে তার সামনে 100 লোক শাহবাগ থানায় বসে গেল, সারা রাত কোরআন তেলাওয়াত করলো, ভোরবেলা গেল, তাকে জামিন দিয়ে দিল সঙ্গে সঙ্গে, এবং তাকে ফুলের মালা দিয়ে বরণ করলো। এটা তো আমাদেরই লোক, আমাদের এই শহরের লোক, বাইরে থেকে তো কেউ আসে নাই। তো সেগুলো তো আমরা দেখলাম। তো এগুলোর পরে তো প্রোটেস্ট হবে। আমার ইউনিভার্সিটি, আমি একটা ইউনিভার্সিটিতে আছি, তারা আমাদের স্টুডেন্টরা একদম ফোরফ্রন্টে ছিল, এই আন্দোলনের একদম ফোরফ্রন্টে ছিল, শত শত তারা আহত হয়েছে। কিন্তু তারা তো যখন আবার ক্লাস শুরু হয়ে গেছে, তারা আজকেও দেখেন যে তারা ক্লাস করছে, তারা প্রোটেস্টও করছে, আবার ক্লাসও করছে, পরীক্ষা হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলায় তারা নাই। কিন্তু যারা রাস্তা গরম করছে এবং বিভিন্ন পদবি নিচ্ছে, এবং আমি দুঃখিত যে এই আন্দোলনের যারা ফসল, কিছু একটা ছোট গোষ্ঠী কিন্তু এই আন্দোলনের ইয়েটা নিচ্ছে, বেনিফিটটা নিচ্ছে, এবং তারা এখন রাজনীতিতে আসছে, তাদের নিজেদের প্ল্যান আছে, তারা রাজনৈতিক দল লঞ্চ করছে, নাথিং রং রাজনৈতিক দল। কিন্তু আমরা তো দেখলাম যে গতকালকেই তো না, পরশু দিন হলো, যে 15 দিনের মাথায় তারা ইন্টারকন্টিনেন্টালে তারা করলো, এবং সেখানে সবাই গেল, ইফতার পার্টিতে সবাই গেল, ল্যাভিশ পিয়ে। তো আমরা কি কোনো কোয়ালিটেটিভ চেঞ্জ তো দেখছি না, সমাজে যে পরিবর্তন আমরা আশা করছিলাম সেটা তো দেখছি না। শিক্ষার ক্ষেত্রে তো একটা বিরাট আমাদের ক্ষতি হয়ে গেছে, ক্ষতি হচ্ছে, লেখাপড়া হচ্ছে না। আমি যেটা আমার ইউনিভার্সিটির কথা বলি, আমরা তো একটা স্মল ড্রপ ইন দ্য ওশেন, কিন্তু দেশের ওভারঅল যেখানে লেখাপড়া হচ্ছে না, যেখানে টিচারকে চেজ করতেছে, যেখানে হেডমাস্টারের গলায় মালা দিয়ে তাকে জুতার মালা দিচ্ছে। আরেকটা ঘটনা দেখলাম, যেটি হচ্ছে যে টেস্টে ফেল করেছে, তারা পাশ করিয়ে দিতে হবে, এই জন্য রাস্তা, সেটা তো প্রথম যখন অটো প্রমোশন হয়ে গেল, সেটাই তো দরজা খুলে দিল। যে উনি যে বললেন যে দাবি করা হচ্ছে সেটা যদি মেনে নেওয়ার সরকার হয়, তাহলে আমি কেন দাবি নিব না। 300 350 আপনার সিভিল সার্ভেন্ট তারা প্রমোশন পেয়ে গেল, 2টা 3টা করে প্রমোশন, কত হাজার কোটি টাকা সরকারের লাগবে জানেন, হিসাব হয়েছে। কিন্তু তারা যে সবাই যে বঞ্চিত ছিল, সবাই, এটা কি কোনো প্রমাণ হয়েছে? সবাই এখন আমরা তো জানি যে আমাদের প্রত্যেকটা স্ট্রাকচার ইজ লাইক এ পিরামিড, ইউ ক্যানট গো অন টপ। আপনি কেউ ঝরে যাবে, কেউ ডেপুটি সেক্রেটারি দিয়ে ঝরে যাবে, কেউ জয়েন্ট সেক্রেটারি দিয়ে ঝরে যাবে, কেউ এখন সবাই বলে দাবি আমি বঞ্চিত। তো যারা রিটায়ার করে সেক্রেটারি হয়ে চলে গেছে তারা তো গেছে, এখন বাকিদের তো দাবি। এখন এই যে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টও আছে, তারা বলছে যে খালি পুলিশ বিসিএস কেন হবে। মিলিটারিতে আমাদের একটা লিস্ট বানানো হয়েছে, এবং সেটা তারা করেছে যে আমরা বঞ্চিত। এখন এগুলো কে বিচার করবে?
বিচার সবাই যদি জেনারেল হয়ে যায় তো আপনি কোথায় তাদের জায়গা দেবেন? এবং যেটা সেক্রেটারিয়েটে হয়েছে বসার জায়গা নেই, আপনার প্রমোশন দিতে। এই যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে এগুলো তো আপনাদের এফেক্ট করবে, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এফেক্ট করবে, আপনার ইমপ্লিমেন্টেশনে এফেক্ট করবে। কারণ অযোগ্য লোক যদি আমি বলছি না যে অবিচার হয়নি, অনেকের ক্ষেত্রে হয়েছে, কিন্তু এই সুযোগে অনেক যারা অযোগ্য লোক তারাও কিন্তু সুযোগের ব্যবহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো তাদেরকে ওইসব জায়গায় দিলে তো আপনি ইউ ক্যানট এক্সপেক্ট। তো আর আমি আরেকটা যেটা বলে যে রোজার মাস, এবং সত্যিই তো এখানে এই যে একের পর এক ঘটনা যেটা ঘটছে, কোন মাদ্রাসার টিচার শিক্ষক সে ধরা পড়ছে, বলছে আমি তো করি নাই, শয়তানের ভর। তো কথা হলো রোজার সময় তো শয়তান বন্ধ থাকার কথা। তো এই যে এইসব কথা কাণ্ডকীর্তি, হ্যাঁ কাণ্ডকীর্তি হয়তো আগেও হয়েছে, প্রকাশ পায়নি, এখন আমরা প্রকাশ পাচ্ছে, এগুলো মিডিয়ার সামনে আসছে, মানুষ এগুলো প্রতিবাদ করছে। এটা কিন্তু মানে আমাদের সরকারের জন্য যেরকম এম্বারেসিং, আমাদের দেশের জন্য এম্বারেসিং। এবং এই যে এডুকেশনের কথা যেভাবে বললাম, একইভাবে আপনার ইনভেস্টমেন্ট এবং ইকোনমি সিরিয়াস ইয়েতে আমাদের গতকাল কিন্তু দেখলাম যে 19 পয়েন্ট কত বিলিয়ন ডলার আমাদের অ্যাকচুয়ালি উঠছিল 21, আবার দিলেই নেমে আসে। তো সেখানে আপনার আজকে দেখলাম যে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে সাংঘাতিকভাবে শর্টফল আছে। তো এগুলো তো কাটাতে হলে আমাদের দেশে ইনভেস্টমেন্ট আনতে হবে, বাইরের ইনভেস্টমেন্ট আনতে হবে। দেশের লোক যদি ইনভেস্ট না করে তো বাইরের লোক কিভাবে আসবে? ঠিক আছে, আমি এই প্রসঙ্গে আসি, আমি আবার মব জাস্টিসের প্রসঙ্গে চলে আসি। আসলে আপনি বলছিলেন যে চিহ্নিত করার দরকার। আমরা তো এরই মধ্যে দেখেছি, আমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে তাদের ছবি দেখেছি, পত্রিকায় তাদের ছবি দেখেছি, আইডেন্টিফাইড। তাদের বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা নেওয়া হয় না বা হচ্ছে না? সরকার কিন্তু বলছেই যে আমরা ব্যবস্থা নিচ্ছি বা নেওয়া হবে, কঠোর অবস্থান সরকার আছে। তো সরকারের দিক থেকে যারা বলছেন, বিশেষ করে উপদেষ্টারা, যে শক্ত হবেন, তারা আসলে মাঠে নেমে শক্ত সামর্থ্য দেখানোর মতো পজিশন না। এটা কখনোই সেটা হয় না। একজন মন্ত্রী অথবা একজন উপদেষ্টা রাস্তায় নেমে ওনার শক্ত সামর্থ্য বা হিম্মত দেখাবেন, ওটা হয় না। সেটা কার্যকর করবে প্রশাসন, আর সামাজিক পর্যায়ের পদক্ষেপগুলো নেবে পুলিশ। তো যেখানে আমাদের পুলিশ কিন্তু একটা বাজে অবস্থায় আছে, আমরা যেটাকে বলি ট্রমার মধ্যে আছে। তো এই ট্রমার মধ্যেও যারা থানায় যাচ্ছে, এর ফাঁকেও অনিবার্য কারণে যাওয়ার পর গিয়ে আগের চিত্রের সাথে বর্তমান চিত্রের কিন্তু তত তফাৎ দেখছে না। কাণ্ডকীর্তি সব আগের মতোই অনেকটা। আবার পুলিশের মধ্যেও কিন্তু স্পষ্ট বিভাজন আমরা দেখছি। কেউ কেউ হয়তো বা সেটাকে তারা বলছেন সংস্কার হয়েছে, সংস্কার অর্থ পরিবর্তন তারা বলতে চান। পরিবর্তন বলতে আবার জায়গা পরিবর্তন বলতে চান। অর্থাৎ শেরপুরে ছিলেন এসপি হিসাবে, এখন অন্য কোনো এক জেলায় উনি এসপি হিসাবে ট্রান্সফার হয়েছেন, অথবা একটা বঞ্চিত একটা কোটায়, এখন একটা খুব ব্যাপক চলে, এটার নাম বঞ্চিত কোটা, ত্যাগী কোটা। তিনি যে কি ত্যাগ করেছেন বা ওনার ত্যাগ করার কি সামর্থ্য ছিল, মানে বলতে বাধ্য হচ্ছে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ছাড়া ওনার ত্যাগ করার কিছু ছিল না। কিন্তু উনি নিজেকে ত্যাগী বলছেন। কি ত্যাগ করলেন উনি? বড় জোর আমার সাথে ছিলেন, এখন আপনার সাথে আছে, ওই অর্থে ত্যাগী, আমাকে ত্যাগ করেছেন। হাস্যকর বিষয় কিন্তু কাণ্ডকীর্তি ঘটছে যত পুলিশে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনেও। আবার পুলিশের যে অস্ত্রগুলো খোয়া গেছে, ওগুলো উদ্ধার হয়েছে কিনা আমরা কিন্তু ওই প্রশ্নের দিকে যেতেই পারছি না, এখন পর্যন্ত যেতেই পারছি না, অথবা যেতে দেয়া হচ্ছে না। আবার পুলিশে যারা এই মুহূর্তে দায়িত্ব আছেন, তারা প্রত্যেকেই দায়িত্বে আছেন, দায়িত্ব থেকে বাড়িতে আবার চলে যাওয়ার জন্য বেশ কয়েকজনকে কিন্তু বাড়ি থেকে ধরে আনা হয়েছে। আর একটা ব্যাড প্র্যাকটিস কিন্তু আমাদের হয়তো অনিবার্যভাবে হয়ে গেল, যে বাড়ি থেকে ধরে আনা, যাকে ধরে আনা হয় উনি আবার কবে বাড়িতে যাবেন ওনার একটা টাইম ফ্রেম আছে, উনি জানেন। তো ভবিষ্যতে আবার আমরা এই কাণ্ডকীর্তি দেখবো কিনা, যে আবারও বাড়ি থেকে ডেকে আনা। আবার বিচার যেটা, যে পুলিশে যারা 14 বলেন, সুনির্দিষ্ট করে যদি বলি 14 সাল, অর্থাৎ নির্বাচনের ওই বছরটা 18 সাল অথবা 24 সাল, তো ওই 3টা সালে বা এই 3টা নির্বাচনে যত অপকর্ম একজন শেখ হাসিনাই করেছেন, নট দ্যাট, ওখানে এই পুলিশের ব্যাপক ভূমিকা ছিল। আমরা এখন পর্যন্ত কিন্তু শুধু 18 সালের তালিকাটা নিয়ে একটু নাড়াচাড়া দেখছি, একটু পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেটাও শাস্তি হিসাবে হয় ওএসডি, নয়তো একটু বাড়িতে পাঠিয়ে দেওয়া। এটা মোটেই বাড়িতে পাঠানোর শাস্তি না, এটা এক ধরনের স্বস্তি, বরং একটু রিল্যাক্সে থাকলেন উনি, কামাই রোজগার যা করলেন মোজ মস্তিতে সেটা খেলেন। কিন্তু আমরা সত্যিকার অর্থে যদি সংস্কার বুঝতাম, সংস্কারের তাৎপর্য অর্থবহ হতো, নিশ্চয়ই একটা পানিশমেন্ট হতে পারত। পানিশমেন্ট মানে ধরে পিটানো, জেলে দেয়া পানিশমেন্ট নয়।
নৈতিকতার অনেক বিষয়ও আছে, কিন্তু আমরা সেটা দেখছি না। আবার সংস্কার বলতে বলতে পুলিশ সংস্কার, প্রশাসন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, আইন বিভাগ সংস্কার, আপনি খেয়াল করেছেন যে 11-12টা কমিশন তাদের রিপোর্টগুলো এসেছে, ওখানে কিছু প্রস্তাব এসেছে, কিছু সুপারিশ এসেছে। প্রস্তাব বা সুপারিশ কিন্তু সিদ্ধান্ত নয়। এরই মধ্যে প্রায় প্রত্যেকটা সেক্টর থেকে কিন্তু আপত্তি এসেছে। তার মানে সংস্কার আসলে হতে চান না তারা, মুখে মুখে বলছেন। স্বয়ং নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনার, সজ্জন মানুষ, অত্যন্ত মিতভাষী, গুণে গুণে কথা বলেন, তিনিও কিন্তু বলে ফেলেছেন, অনেকটা ক্ষিপ্ত হয়ে বলেছেন যে সংস্কারের যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে তো নির্বাচন কমিশনার ক্ষমতা খর্ব হয়ে যায়। অর্থাৎ ক্ষমতার একটা বিষয় সবাই চাই। কিন্তু আবার দেখেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তাদেরকে যেন জেলা প্রশাসক বলা না হয়, কারণ ডিসি বাংলা তর্জমা করলে জেলা প্রশাসক হয় না, ডেপুটি কমিশনার হয়, ডিস্ট্রিক্ট কমিশনার হয়, ডিস্ট্রিক্ট কালেক্টর হয়, কিন্তু ওনারা বাংলা তর্জমাটা করে নিয়েছেন জেলা প্রশাসক। অর্থাৎ শাসন করার, প্রশাসক হওয়ার, শাসক হওয়ার একটা মোহ তাদের মধ্যে কাজ করে। তারা কিন্তু মাইন্ড করেছেন, গুসা করেছেন যে তর্জমাটা বুঝি গোলমাল হয়ে গেল। তারা জেলা প্রশাসকে হতে চান, শাসন করতে চান। এই ফাঁকে তারা আবার কিন্তু রাজনীতিতেও ভালো মতো যুক্ত হয়ে গেছেন। আপনি বোধহয় নিশ্চয়ই খেয়াল করেছেন পুলিশের উপরে খবরদারি করার, জি, ওখানে একটু উপরে থাকতে চান। তো তারা আবার কি যেন একটা ইংরেজি শব্দ বলেন, সুপার নিয়মারি, স্পেশাল কোটা, যেটা শিক্ষকরাও কয়েকদিন চেয়েছিলেন, যে তারাও একটা স্পেশাল বেতন চান। অর্থাৎ অর্থবিত্তের একটা মোহ ওখানে, নৈতিকতার বিষয় নয়। তো জেলা প্রশাসকদের যেটা বলছিলাম, তারা তাদের যে সম্মেলন হয়েছে, ডিসি সম্মেলন, ওখানে একটু ছোট্টখাটো রাজনীতিও করে গেছেন। তারা মতামত দিয়ে গেছেন যে সংসদ নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে ভালো হয়। অর্থাৎ একটা চিকন রাজনীতি যেটাকে বলে, যেটা তাদের বোধে খুব সাবজেক্ট ছিল না, সেটা রাজনৈতিক দলগুলোর বিষয় ছিল। আবার পুলিশের দিক থেকে দেখেন, একটা 11 দফা এসেছিল পুলিশের ভিতর থেকে, মধ্যম পর্যায় থেকে। দফা বলতে ওগুলো ছিল দফা, যে আমরা পুলিশ হতে চাই, রাষ্ট্রের পুলিশ হতে চাই, দেশের পুলিশ হতে চাই, দলের পুলিশ হতে চাই না। এখন পর্যন্ত সেটা কিন্তু আমলে নেওয়া হয়নি। আপনি খেয়াল করে দেখুন পুলিশের বিষয়ে যেটি বলছেন, পুলিশের আমরা গত মব জাস্টিসের ঘটনা আমরা বলছিলাম সেটি নিয়ে কিন্তু গত 6 মাসের আমরা একটা পরিসংখ্যান দেখলাম, সেখানে 225টি হামলার ঘটনা শুধু পুলিশ বাহিনীর উপরে ঘটেছে। এবং এর মধ্যে গত জানুয়ারি ফেব্রুয়ারির 2টি ঘটনা, সেটি হচ্ছে 2 মাসে 75টি ঘটনা শুধু পুলিশের উপরে হামলার ঘটনা ঘটেছে। আমি আমার প্রোডাকশনের সহকর্মীদের কাছে আমি অনুরোধ জানাবো যে তারা যদি আমাদেরকে একটু স্টোরি বা প্রতিবেদন আমাদেরকে দেখাতে পারেন, আমি দেখতে চাই আমরা প্রতিবেদনটি। পুলিশের এই কান্না ক্ষোভ আর হতাশার। 28 ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম মহানগরীর আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্ব পালন করার সময় হামলার শিকার হন পতেঙ্গা থানার পুলিশের এসআই ইউসুফ আলী। এরপর দায়ের করা হয় মামলা, গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। আমি তো বলতেছিলাম তখন আমি পুলিশ, তো ওরা সেটা না করে আমার যে মোবাইল মানি ব্যাগ, টয়লেট ওগুলা কিনে নিয়ে দূরে থেকে এখানে কিছু লোক ছিল জমানো, ওদেরকে সংগঠিত করে এই কাজটা করলো। 15 জানুয়ারি এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ছিল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় সিএনজি অটোরিকশার 2 যাত্রীর পরিচয় জানতে চাওয়ায় হামলার শিকার হন ওই 2 পুলিশ সদস্য। আর 5 ফেব্রুয়ারি চাঁদাবাজির অভিযোগে 3 জনকে আটক করায় খোদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলা ভাঙচুর চালানো হয়। এভাবেই দেশের বিভিন্ন জায়গায় নানান ঘটনার জের ধরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে পুলিশের উপর গত 6 মাসে 225টি হামলার ঘটনা ঘটেছে। শুধু জানুয়ারি আর ফেব্রুয়ারিতে পুলিশের উপর হামলার ঘটনা ছিল 75। এই ধরনের ঘটনা পুলিশের মনোবলের উপর আঘাত বলে মনে করেন অনেক পুলিশ সদস্য। আমরা চেষ্টা করে যাচ্ছি যে পুলিশের প্রতি কোনো ধরনের আঘাত যেন না আসে, সেভাবে দায়িত্ব পালন করে যাওয়ার, আর যদি আঘাত আসে সেটা ড্রাস্টিক অ্যাকশন নেয়। পুলিশ সদর দপ্তর অবশ্য এই ধরনের ঘটনার বিরুদ্ধে শক্ত অবস্থানের কথাই বলছে। মব
জাস্টিস কোনো মতেই সমর্থনযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেবার কোনো ধরনের সুযোগ নেই। পুলিশের কাজে বাধা প্রদান ও আক্রমণ করার চেষ্টা করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তা দেয়া পুলিশ সদস্যরাই যখন মব জাস্টিসের শিকার, তখন সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা। তো এই বিষয়ে আমরা কথা বলবো, আমাদেরকে বিরতি নিতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরবো 21 রাতে। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত 21 রাতে। আপনারা দেখছেন, আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল। আমরা বিরতিতে যাবার আগে একটি প্রতিবেদন দেখছিলাম। সেই প্রতিবেদনে আসলে পুলিশ কিভাবে মব জাস্টিসের শিকার হয়েছেন সেই বিষয়গুলি আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি। যিনি আইনের রক্ষণাবেক্ষণ করবেন, মানুষের জানমালের নিরাপত্তা দিবেন, তিনি আজকে টার্গেট হচ্ছেন। পুলিশকে কেন টার্গেট করা হচ্ছে? এমনিতেই আমরা জানি যে পুলিশের মনোবল অনেক নিচু অবস্থায় আছে। আমাদের সমাজেই মানে দীর্ঘদিন ধরে পুলিশকে মনে করা হতো, যদিও বলা হতো জনগণের বন্ধু, বাট মনে করা হতো যে এরা রিপ্রেসিভ পাওয়ার, একটা সরকারের ক্ষমতার মানে অস্ত্র, ক্ষমতার দলনমূলক একটা বাহিনী, এভাবেই জনগণের পারসেপশন ছিল। এবং বিশেষ করে এই যে যখন আন্দোলন হলো, জুলাই আন্দোলনে, এটা সত্যি যে সরকারি আদেশের বলেই হোক বা তারা নিজেদের মধ্যে তারা অনেক বেশি প্রয়োজনের থেকে অনেক বেশি ক্ষমতার মানে মারণাস্ত্র ব্যবহার করেছে, যার ফলে আমাদের অনেক হতাহত হয়েছে, হাজার হাজার হতাহত হয়েছে। সুতরাং জনগণের একটা ক্ষোভ ছিল পুলিশের উপরে, এবং পুলিশও মারা পড়েছে এই 5ই আগস্টের আগে বা পরে। এবং যেটা বললাম যে থানা লুট হয়েছে, সেখানে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে পুলিশ বাধা দিয়েছে, সেখানে পুলিশ ইয়েছে। এখন সেটার সদস্যরা তো নেই না, কিন্তু পারসেপশনটা তো রয়ে গেছে। পারসেপশন চেঞ্জ হতে সময় লাগবে। এইগুলো যে আপনার ঘটনা ঘটছে, সেটার 1 নম্বর হচ্ছে ওই পারসেপশন যে পুলিশ আমাদের প্রতিপক্ষ, আর 2 নম্বর হচ্ছে যে আমি এটা তো করে পারিয়ে যে চলে আসতে পারবো, আমার আইন আমার পিছনে লাগবে না। মানে মনে করেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক ক্রাইম হয়তো আনসলভ থাকে, কিন্তু পুলিশের এগেনস্টে কোনো কিছু হলে ইন নো টাইম দে উইল ক্যাচ হিম, এবং সাংঘাতিক ধরনের পানিশমেন্ট হবে। এবং যেন পুলিশ আনটিল ভেরি রিসেন্টলি তো আনআর্মড থাকতো, তারা অনেক পুলিশ তারা অস্ত্র ছাড়াই চলে, কিন্তু তাদের ওই যে রেসপেক্ট টু দ্য ল আছে। আনফর্চুনেটলি আমাদের দেশে এটা নাই, এবং যার ফলে এটা বারবার হচ্ছে। তো আমরা তো এটা নিয়ে অনেক আলাপ করলাম। আমি ওই যে কথাটা উঠছিল যে মার্চ ফর খেলাফত, এটা নিয়ে একটু কথা বলতে পারি? জি জি। এখন দেখেন যে আমাদের বাংলাদেশের যারা মঙ্গল চায় না, তারা কিন্তু বারবার বলছে যে এই দেশটা ধীরে ধীরে একটা তালিবানি রাষ্ট্রে পরিণত হচ্ছে। তো আমরা যদি সেটাকে, আমাদের উচিত হবে সেটাকে মিথ্যা প্রমাণ করা, তাই না? আমরা চাচ্ছি একটা গণতান্ত্রিক, অবাধ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু ঘটনাটা এইভাবে যাচ্ছে যে আপনার একের পর এক বিভিন্ন সংগঠন মাথাচাড়া দিয়ে উঠছে, এবং তারা যেভাবে কার্যক্রম চালাচ্ছে, এতে কিন্তু বাইরের ভবিষ্যৎ মানে পৃথিবীতে আমাদের ভীষণভাবে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এবং এই যে হিজবুত তাহরিরের রাইজটা এবং ঢাকা শহরে তারা যা করলো, এটা কিন্তু আমাদের সম্মান কোনোভাবে বাড়ায়নি। হয় আমরা হিজবুত তাহরিরকে একটা করব যে ইয়েস ইটস পলিটিক্যাল পার্টি, এবং তাদেরকে অ্যালাউ করবো, কিন্তু তারা বলবো যে এটা ব্যান্ড অর্গানাইজেশনস, কিন্তু তারা এখানে কাজ করে যাবে, এবং তারা হাজার হাজার না হোক শত শত লোক নিয়ে এসে ঢাকা শহরের কেন্দ্রবিন্দুতে তারা প্রসেশন করবে এবং অ্যানাউন্স করে, সেটা কিন্তু আমাদের
সম্মানকে একটুকু বাড়ায়নি। তারপরে যেমন ধরুন আপনার এই ঘটনার যেগুলো হচ্ছে, আপনার মাজার আক্রমণ, আপনার মেয়েদের খেলাধুলার প্রতি নিষেধাজ্ঞা, তারপরে লিডিং টু দি যেটা এখন খুব বেশি হচ্ছে যে ধর্ষণের এবং এর বিরুদ্ধে যে এগুলো যখন ইমেজগুলো বাইরের পৃথিবীতে যায়, বাইরে তারা রিপোর্ট করে, তখন কিন্তু আমাদের সমস্ত দেশ এবং তার ভবিষ্যৎ এবং তার সরকারের পারফরমেন্সের উপরে ভীষণভাবে এফেক্ট করে। তো আনফর্চুনেটলি এগুলো যদি আমরা চেক না করি, ধরেন আপনার এই যে ইলেকশনের কথা বলছি, এক তো দরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দ্রুত একটা নির্বাচন হওয়া উচিত, সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত, কারণ অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে সেটা একটা বাঙালি সাইকোলজি এরকম যে এর বিরুদ্ধে রিয়াকশন হয়। তো কিন্তু তার আগে তো এই অবস্থা হলে তো আপনি নির্বাচন করবেন কিভাবে? আপনি যদি এই ধরনের ভায়োলেন্স চলতে থাকে রাস্তাঘাটে, একটা যেটা বললেন যে ধরেন সেদিন কি হলো, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই দুঃখজনক। সকালবেলা রাস্তা খালি ছিল, আমরা তো ভিডিও দেখেছি, তাদেরও যে তারা উচিত ছিল সেই গার্মেন্টস ওয়ার্কারগুলো কেয়ারফুলি রাস্তা ক্রস করা, যে কোনো জায়গা থেকে তারা মানুষ আমাদের দেশে ক্রস করে, আর এও সকালবেলা ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু তার ফলে কি হলো, সমস্ত ঢাকা শহরে, এবং সেটা কোন এলাকা, গুলশান, বারিধারা, এয়ারপোর্ট, কত লোক যে তাদের ফ্লাইট মিস করেছে, এগুলো তো আমাদেরকে মানে তখন লোক প্রশ্ন করে যে সরকার কি আছে আদৌ এই দেশে? এটাও তো এক ধরনের মব জাস্টিস, এটাও মব ভায়োলেন্স। এগুলো করতে গেলে আরেকটা দুঃখজনক যেটা ঘটেছে, যে আপনি তো পুলিশের কথা বললেন, একদিকে আমরা বলছি সেনাবাহিনী আমরা ডিপ্লয় করেছি, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়েছি, কিন্তু আমরা কি দেখি, তারা জাস্ট পুতুলের মতো দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত মানুষের রেসপেক্ট আছে দেখে তারা কাউন্টার করে না। কিন্তু আমি যদি বারবার এভাবে তাদেরকে এক্সপোজ করি এবং তারা যদি কোনো কিছু না করতে পারে, তাহলে তো ওইটাও আমাদের ওই অ্যান্টিবায়োটিকের মতো ইনএফেক্টিভ হয়ে যাবে। দীর্ঘদিন দীর্ঘদিন সামরিক বাহিনীর কোনো বাইরে থাকা উচিত নয় এই জন্য যে এটা দ্যাট ইটসেলফ দি সিস্টেম গেটস কারাপ্টেড, ইউ সি, ইট শুড গো কুইকলি অ্যান্ড কাম ব্যাক। কিন্তু আমাদের দেখেন আজকে প্রায় 7-8 মাস হয়ে গেল, অ্যাকচুয়ালি জুলাইয়ের পর থেকে তারা ডিপ্লয়মেন্ট হয়েছে, এবং এই যে ডিপ্লয়মেন্ট হচ্ছে, মানুষের সাথে মিশতেছে, মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে, এটার এফেক্ট তাদের এফিসিয়েন্সির উপরে পড়বে, তাদের অর্গানাইজেশনের উপরে পড়বে। তো অতি শীঘ্র আনতে গেলে এখন কি করতে হবে আমাকে? পুলিশ এবং যেসব অন্যান্য বাহিনী আছে, আনসার বলুন, তাদেরকে অ্যাক্টিভেট করতে হবে, এবং মানুষের মধ্যে ওই ইয়েটা আনতে হবে যে লুক, দিস ইজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, এবং এই দেশকে আমরা রক্ষা না করলে বাইরের কেউ এসে রক্ষা করবে না। তো এইটাকে আমার মনে হয় যে মানে লিডারশিপে, বিশেষ করে এই যে আইন শৃঙ্খলার ব্যাপারে যে হোম মিনিস্ট্রির ইয়েটিতে একটা মেজর চেঞ্জ দরকার, এবং এমন একটা লিডারশিপ, যে লিডারশিপটা তাদের ওই বাহিনীগুলোর মধ্যে একটা কনফিডেন্স আনতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে না, রাষ্ট্র তোমার পিছনে আছে, তুমি তোমার দায়িত্ব করে যাও, স্বাধীনভাবে করে যাও, এবং এতে আমরা বাধা দিব না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার বক্তব্য। এ বিষয়ে আমরা আরেকটি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছেন। উনি প্রতিদিনই কথা বলছেন মব জাস্টিস নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমরা সেই বক্তব্যটা একটু দেখতে চাই। আমার প্রোডাকশনের সহকর্মীরা যদি আমাদেরকে একটু সহায়তা করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে, এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়, মানে বাহিনী দিয়ে এত সবসময় কন্ট্রোল করা যায় না। এই ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে, এই ধরনের ঘটনা যেন না ঘটে। বাট আমাদের এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় ভিজিল্যান্ট আছে, তৎপর আছে, এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। ভবিষ্যৎ কথা শেষ করি, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। মোস্তফা কামাল, আমরা দেখছিলাম বারবারই একটা কথা বলেছে, পুলিশকে সহায়তা করার কথা বলা হচ্ছে। আজকেও তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেছেন পুলিশকে সহায়তা করতে হবে। তো সহায়তা করতে আমরা সবাই রাজি আছি,
এবং সেই জায়গাটি থেকে আসলে কিভাবে সহায়তা করার কথা বলেছেন ওনারা? সহায়তা যদি নাও করে থাকি, অন্তত অসহযোগিতাটুকু না করলেও তো চলে। যে আমি সহযোগিতা করতে পারলাম না, অন্তত অসহযোগিতা যেন না করি। আপনি যেমন, আমি কক্সবাজারের উল্লেখযোগ্য ঘটনাটা বলি। 2 দিন আগে কক্সবাজারে একজন গরু চোরের সর্দারকে পুলিশ ধরেছে। তো সেটার প্রতিক্রিয়া হিসাবে পরদিন বাদবাকি যে চোরেরা আছে, তার ওই শিষ্য সামন্তরা আছে, তারা বা অন্যান্য পুলিশের যত গরু আছে সব চুরি করে ফেলেছে পরদিন। অর্থাৎ এটা এক ধরনের মশকরা বা বলা যায় স্বরাজ কায়েম করা। অর্থাৎ পুলিশের চেয়ে তারা আরও শক্তিমান, ওই মেসেজটা তারা দিয়েছে। তো পুলিশ যে গত মাস কয়েক ধরে অসহায় আছে, অত্যন্ত দুর্বল অবস্থায় আছে, ওটা দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না। পুলিশ যে পরিশ্রম করে যাচ্ছে গত কয়েকটা মাস, এটাও তো সত্য, সীমাহীন পরিশ্রম করছে, কিন্তু পরিশ্রম অনুযায়ী বরকত আসছে না। স্বয়ং উপদেষ্টা যিনি, স্বরাষ্ট্রের যিনি আছেন, তিনি কিন্তু সজ্জন মানুষ হিসেবে অত্যন্ত পরিচিত। তিনি ব্যাপক পরিশ্রম করছেন, কোনো সন্দেহ নেই। মধ্যরাত জেগে থাকেন, সাংবাদিকদের ডেকেন, ভোরে থানা পরিদর্শনে চলে যাচ্ছেন। ওইটা কিন্তু পদ্ধতি না আসলে। তো ওই জায়গায়, এটা আমি সমালোচনার জন্য বলছি না, উনি চেষ্টা করছেন, এটা চেষ্টার হয়তো বা প্রমাণ রাখছেন। কারণ আমাদেরকে এর আগে গত 15 বছর 7 মাসের মধ্যে মাঝে মধ্যে শোনানো হতো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতই জেগে থাকেন, দিনে 3-4 ঘন্টার বেশি উনি ঘুমান না। তাহলে জেগে জেগে উনি কী করেন? যে জনকল্যাণে দোয়া করেন, চিন্তা করেন, আর উনি জেগে থাকেন বলেই জনগণ ঘুমাতে পারে। ওই তামাশার দিনগুলো তো বন্ধ হতে পারে। এবার একটা মৌসুম যাচ্ছে, কিন্তু 5 আগস্ট কিন্তু আমাদেরকে একটা সুযোগ এনে দিয়েছে এসব মশকরা বন্ধ করার। যে খতিয়ে দেখা হচ্ছে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে, এসব বাংলা কথাবার্তা মানুষ হাসে এখন, যে কোনটা দৃষ্টান্ত, কোনটা খতিয়ে দেখছেন, কাকে খতিয়ে দেখছেন। সেদিন পুলিশ গেল গুলশানে, একজন, ওখানে একটা মব জাস্টিস হয়েছে ছাত্র জনতা নাম দিয়ে। কে ছাত্র আর কে জনতা, এটার কোনো ভাগ কিন্তু আমরা বুঝি না। তারা ওখানে একজন সাবেক এমপির সাবেক শ্বশুরের বাড়িতে হামলা করেছে। ওখানে পুলিশও গিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীও গিয়েছে, কিন্তু কাউকে ধরেনি। একদিন পরে আবার 3 জনকে ধরেছে। তো এটা কোন তেলেসমাতি? প্রথম দিন তো আপনাদের সামনেই ছিল। তো প্রথম দিন কি করলেন, কোন বোঝাপড়া ছিল? তার মানে পদক্ষেপ বলেন আর হস্তক্ষেপ বলেন, ওগুলো শোনানো হয় আমাদেরকে, প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে না। ভয়ে হোক আর পরিস্থিতির বাস্তবতায় হোক, রোগ এখানে চিহ্নিত। ভাই, রোগ চিহ্নিত হয়ে গেছে, ডায়াগনোসিস একদম পরিষ্কার। এখন আপনি ট্রিটমেন্ট কী দেবেন? ঝাড়ফুঁকে করবেন, না মেডিসিনে করবেন, নাকি সার্জিক্যাল অপারেশনে যাবেন, সেটা কিন্তু রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন তাদের সিদ্ধান্তের বিষয়। এখানে ধমক দেয়া, ধমক অনেক শুনেছে, কেউ ধমক এখন শুনলে হাসে, শক্ত হচ্ছি, শক্ত হবো, এগুলো শুনলেও হাসে। ওই ক্ষেত্রে পুলিশকে কার্যকর করেন। পুলিশের নিশ্চয়ই যে ট্রেনিংটা আছে, ট্রেনিংটা কিন্তু হাতছাড়া হয়ে যায়নি। 3 দিন সরকার ছিল না দেশে, 5, 6, 7 অথবা 8 পর্যন্ত। ওই সময় পুলিশও ছিল না এক অর্থে, রাষ্ট্র কিন্তু চলেছে। তার অর্থ আবার এই নয় যে পুলিশ ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে। পুলিশবিহীন রাষ্ট্র চলে না। যতই তারা তাদের বিশেষণ খর্ব করুক, নষ্ট করুক, তাদেরকে বলা হতো জনগণের বন্ধু। এটা সম্মান করেও বলা হতো, আদর করেও বলা হতো, অথবা একটা আশা ভরসার জায়গা থেকেও বলা হতো। তো তারা ওই বন্ধুত্ব কিন্তু বরবাদ করেছেন, নষ্ট করে দিয়েছেন। যে ওনারা যে আসলে কতটা বন্ধু, ওইটার প্রমাণ 15 বছর 7 মাস তো দিয়েছেন, মাঝে মধ্যে এখনও দেন যে এই বন্ধুত্বের কী তেজ। তো এরপরও তারা তাদের এই ঐতিহ্যটা যদি ফিরিয়ে আনেন, বিশেষণটুকু যদি ফিরিয়ে আনেন, আবার শুধু তাদেরকে বললে তারা গোসা করবেন। আপনি আর আমিও কিন্তু আমাদের বিশেষণ নষ্ট করে ফেলেছি। আমাদেরকে মানুষ একটু সম্মান করে, আদর করে বলতো জাতির বিবেক। মনে হয় জাতির যত বিবেক আছে সব আপনার আর আমারে আছে, আর কারো নাই। বিষয়টা আসলে তা নয়, সম্মানের জায়গা। আমরা ওই জায়গা বরবাদ করেছি, যে কারণে আমরা পালিয়েছিও কেউ কেউ, এখনও পলাতক আছি কেউ কেউ। সেনাবাহিনী কিন্তু তার বিশেষণটা দেখেন দ্রুত উদ্ধার করে ফেলেছে, একমাত্র শক্তি ওইটা। তাদেরকে আদর করে বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী। তার অর্থ কিন্তু এটা না যে দেশপ্রেম শুধু ওনাদেরে আছে আর কারো নাই, এটা বিশেষণ। তারা কিন্তু এই পুলিশ যখন ছাত্রদেরকে উপর অত্যাচার করে, হত্যা করে, আহত করে, সেনাবাহিনী ঠিক ওই সময়ে ওই ছাত্রদেরকে চিকিৎসা দেওয়ার কাজ করেছে। রাজনৈতিক এক বাস্তবতা কিন্তু এর মধ্য দিয়ে তারা কিন্তু জনতার কাতারে ভিড়ে গেছে। তারাও সম্বোধন আবার মন থেকে শুরু হয়েছে, দেশপ্রেমিক সেনাবাহিনী। একইভাবে আইনজীবীরা পালিয়েছেন, আমাদের যাদেরকে সবচেয়ে বেশি সম্মান আমরা করি, দেখলে মন না চাইলেও হাত উঠে যায় সালাম দেওয়ার জন্য, বলি যে আলেমে দিন অথবা হজরত। তো ওনারাও পালিয়েছেন। ওনারাও যেসব কাণ্ডকীর্তি করছেন গত কিছুদিন থেকে, আর এক মব, আর এক ঠকবাজি, আর এক প্রতারণা, কখনো রাজনীতির নামে, কখনো ধর্মের নামে।
ওনারা কোন খেলাফত কায়েম করতে চান, কোন তাওহিদি কাজ ওনারা করেন, আবার নাম তৌহিদি জনতা। তৌহিদ শুধু ওনারাই করেন, আর বাদ বাকিরা কেউ তৌহিদ না। তো এই যে একটা তামাশা চলছে, এর লাগাম টানা অবশ্যই দরকার। আর এই সরকার যদি না পারে, রাজনৈতিক সরকার পারবে না, সেটা বারবার প্রমাণিত। এখন যারা এইসব দুষ্টামি করছে, যাদেরকে আইনের ভাষায় বলা হচ্ছে ডেভিল, ইংরেজিতে ডেভিল বলে, বাংলায় আমরা দুষ্ট বলি, শয়তান নাই গেলাম, শয়তান বা ইবলিস এগুলো নাই বা বললাম। রাজনৈতিক নেতারাও কিন্তু এদেরকে খুব ভালো করে চেনেন। আপনি যে সহযোগিতার কথা বলছেন, রাজনৈতিক নেতারা তো ইচ্ছে করলে এই সরকারকে, তারা দায়বদ্ধ, কিন্তু সহযোগিতা করতে পারতেন, ধরিয়ে না দেন, অন্তত কিছু পদ্ধতি বুঝিয়ে দিতে পারতেন। রাজনীতিবিদরা কিন্তু এক ধরনের ম্যাজিক জানেন, অর্থনীতি না বুঝলে অর্থনৈতিক ফয়সালা দিতে জানেন, বিচার বিভাগ না জানলেও সুন্দর বিচার করতে জানেন। সামাজিক যেই সাম্য যেটা, এটা রাজনীতিবিদরা আসলেই বাংলাদেশে এক্সপার্ট। জনগণও একটা মহল্লায় আপনি দেখবেন একজন অধ্যাপক আছেন, একজন শিক্ষক আছেন, একজন আইনজীবী আছেন, বা একজন সাংবাদিকও আছেন। সবার আগে দাওয়াতটা কিন্তু রাজনীতিবিদ, আমরা একেবারে শেষ যে ওনার কাছে একটা বড় আশা করে। তো এই ক্ষেত্রে রাজনীতির একটা সহযোগিতা দরকার। আপনার আমার সহযোগিতার চেয়েও রাজনীতিবিদদের সহযোগিতা অত্যন্ত দরকার। আমি আপনি তো অবশ্যই আসলে সবারই সহযোগিতা উচিত, যার যার জায়গা থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকাটা খুব বেশি জরুরি। আপনাকে ধন্যবাদ। আমি একেবারে শেষ মুহূর্তে চলে আসছি, খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলেন যে আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় আছে? দেখুন, আমাদের তো দেশ আমাদের একটাই, আমাদের এখানে আমি ধরুন শেষ জীবন এখানেই আমার মানে জীবন শেষ হবে, আমাদের অন্য কোথায় যাওয়ার জায়গা নেই। সুতরাং এই দেশটাকে আমি সুন্দরভাবে গড়ে তুলতে চাই, কিন্তু সেই সুযোগ কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। প্রায় 16-17 কোটি লোকের দেশ, বাড়ছে, জনসংখ্যা বাড়ছে এবং সমস্যা বাড়ছে। সুতরাং এখানে আমাদের প্রত্যেকটা দিন, একটা দিন লস করা মানে সেই দিনটা আর ফিরে আসবে না। এখন সরকার এবং জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল মিলে অন্তত এটা স্বীকার করতে হবে যে যদি আমাদের সবাইকে বেঁচে থাকতে হয়, তাহলে দেশটাকে সুন্দর করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির আমাদের উন্নতি করতে হবে, আইনের প্রতি মানুষকে শ্রদ্ধাশীল করতে হবে, এবং দেশটা যেন এগিয়ে যায় অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষার দিক দিয়ে, মানে সামাজিক ন্যায় বিচারের দিক দিয়ে। সেজন্য যদি আমরা এখন সবাই মিলে চেষ্টা না করি, তাহলে কিন্তু এই সুযোগ আর ফিরে আসবে না। আমরা একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাব। আমরা কেউই সেই দিকে যেতে চাই না, এগিয়ে যেতে চাই না। আমরা সম্ভাবনার দিকে যেতে চাই, ভালোর দিকে যেতে চাই। ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। মোস্তফা কামাল, আপনাকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা কাল আবার দেখা হবে একই সময় অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।